মেকানিক্যাল প্রপার্টিজ। ইলেকট্রিক্যাল প্রপার্টিজ মানে বুঝতেই পারতেছো যে হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল ইম্পালস ট্রান্সমিট হবে, অ্যাকশন পটেনশিয়ালের ব্যাপার আছে এখানে। তো প্রথমটাতে চলে আসে যেটা অটো রিথমিসিটি। হ্যাঁ, হার্ট মাসেলের প্রথম যে প্রপার্টিটা অটো রিথমিসিটি। অটো মানে কি? অটো মানে সেলফ, আর রিদম মানে হচ্ছে রেগুলার ইন্টারভেলে এটা আমরা হচ্ছে যে কোনো বিট বা রিদম যে পাবো আমরা নির্দিষ্ট ইন্টারভেলে, আর কোনো এক্সটার্নাল স্টিমুলাস ছাড়াই। তো অটোরিথমিসিটি মানে হচ্ছে তোমার যে নিজে নিজে বাইরের কোনো এক্সটার্নাল স্টিমুলাস ছাড়াই এই জায়গায় বিট করবে। এটা হচ্ছে হার্ট মাসেলের একটা এক্সক্লুসিভ প্রপার্টি, যেটা কিন্তু এইরকম একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করেই যাচ্ছে, মানে সব সময় করে যাচ্ছে, এটা বন্ধ হওয়া মানে আমাদের সাথে সাথে মানে ডেথ। তো অটোরিথমিসিটি, তারপর আসতেছি আমরা এক্সাইটেবিলিটি। এক্সাইটেবিলিটি একটা সেলে এক্সাইটেবল মানে কি বোঝায় বলো তো? তোমরা তো যে জেনারেল ফিজিওলজি পড়ে আসছো জিপি, এখন এক্সাইটেবিলিটি বলতে একটা সেল এক্সাইটেড আমি যদি বলি যেটা বলতে তুমি কি বোঝাও? হ্যাঁ, অ্যাকশন পটেনশিয়াল মানে ট্রান্সফারের অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে। রেস্ট্রিক্ট ওয়েভের পটেনশিয়াল ছিল, সেখান থেকে আমরা ডিপোলাইজেশন সেই সেন্টারমেন্ট হচ্ছে আমরা যে সেলুলার ফিজিওলজিতে পড়ে আসছি সেটা এক্সাইটেবল। তাহলে যদি কোনো স্টিমুলেশন দেই আমরা সেই সেলকে, তাহলে আমরা ট্রান্সফারের পটেনশিয়াল মানে ট্রান্সফারের পটেনশিয়ালের উৎপত্তি হবে, মানে এক্সাইটেবল হবে সেলটা। তারপর হচ্ছে কন্ডাক্টিভিটি মানে আমরা এটা পড়ছিলাম হচ্ছে কোথায়, তাপের পরিচলন মনে আছে? আমরা ইন্টারমিডিয়েটে কন্ডাকশন যে মানে জাস্ট পাস করে যাবে। তো যখন একটা স্টিমুলেশন আসবে এক্সাইটেবল হবে, তখন সেই স্টিমুলেশনটা কিন্তু শুধু ওই সেলে থাকবে না, পুরোটা প্রত্যেকটা সেলে হার্টে চলে যাবে। যেমন এখানে হচ্ছে হার্ট কিন্তু একটা সিনসাইটিয়াম শব্দটা জানো তোমরা? হার্ট কিন্তু একটা সিনসাইটিয়াম হিসেবে কাজ করে। অ্যাট্রিয়াল সিনসাইটিয়াম আর ভেন্ট্রিকুলার সিনসাইটিয়াম, মানে পুরো অ্যাট্রিয়ামটা একসাথে কাজ করবে, পুরো ভেন্ট্রিকুলারটা একসাথে কাজ করবে। যখন অ্যাট্রিয়ামে ধরো এসএ নোডে যখন একটা স্টিমুলেশন, ওটা তো পরে পড়াচ্ছি যে অটোমেটিক এসএ নোডে স্টিমুলেশন অটোমেটিক রিদম ডিসচার্জ হয়, তো তখন ওটা পুরোটা অ্যাট্রিয়ামে একই সাথে ছড়ায় যাবে। তারপর ওখান থেকে ভেন্ট্রিকুলারে আসবে আরেকটা পাথওয়ে দিয়ে, ওইটা আমরা পরে বলবো। তো এভাবে কন্ডাকশন হবে এক সেল থেকে আরেক সেলে, এবং অন্যান্য বডির অন্যান্য অর্গানে অনেক দ্রুত হবে, কারণ এটা সিনসাইটিয়াম বলতে সিনসাইটিয়াম আলাদা একটা কোশ্চেন আসে তোমাদের যে গ্যাপ জাংশন থাকে প্রচুর, সেল টু সেল যখন গ্যাপ জাংশন থাকে আয়ন ডিসচার্জ খুব দ্রুত হয়, ডিফিউশন তখন হচ্ছে তোমার কন্ডাকশনটা অনেক দ্রুত হয়। তো হার্ট মাসেলে এই কন্ডাকশনটা অনেক দ্রুত হয় এক সেল থেকে আরেক সেলে। আরেকটা হচ্ছে যে প্রলং রিফ্লেক্টরি পিরিয়ড। এটা কেন হচ্ছে প্রলং রিফ্লেক্টরি পিরিয়ড? এটা হচ্ছে তোমার যখন একটা স্টিমুলেশন আসলো, এক্সাইটেবল হলো সেলটা, তো এটার সাথে তোমার একটা ঘটনা মানে বাস্তব ঘটনা বলি মানে মিল আছে। যেমন প্রলং রিফ্লেক্টরি পিরিয়ডটা হচ্ছে দুইটা, একটা অ্যাবসলিউট আর একটা হচ্ছে তোমার রিলেটিভ। তো হচ্ছে অ্যাবসলিউট যেটা সেটা কিন্তু 0.25 বা 0.30 সেকেন্ড। এখানে যদি একবার স্টিমুলেশন হয় তখন আর সে কোনো স্টিমুলাস নেবে না, কখনো মানে অ্যাবসলিউট কখনোই নেবে না। কিন্তু যেটা হচ্ছে রিলেটিভ সেটা হচ্ছে 0.05, সেটা হচ্ছে নিতেও পারে নাও নিতে পারে। তো এখানে মনে করো যে হচ্ছে একটা মানুষ হচ্ছে, যদি এটা খারাপ উদাহরণ একটা যে ঘুষ খাবে, হ্যাঁ মনে করো 1 লাখ টাকা পর্যন্ত সে ঘুষ খাবে না, কিন্তু হচ্ছে 1 লাখ অফার করলো, কিন্তু তাকে যখন 2 লাখ অফার করলো তখন সে ঘুষ খেতে সে মানে রাজি হয়ে গেল, যে মানে সুযোগটা একটু বেশি। তো হচ্ছে অ্যাবসলিউট রিফ্লেক্টরি পিরিয়ড হচ্ছে মনে করো যে 1 লাখ পর্যন্ত ঘুষ, আর হচ্ছে যেটা রিলেটিভ সেটা হচ্ছে তোমার 2 লাখ টাকা ঘুষ দিল, মানে একটা স্টিমুলাস পর্যন্ত নিবে না, কিন্তু যখন বেশি দিবে তখন সে ইয়ে করতে পারবে না, তখন সে হচ্ছে নিয়ে নেবে, মানে এক্সাইটেশন দেখাবে। তো এই প্রলং রিফ্লেক্টরি পিরিয়ড কিন্তু হার্টের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে হার্ট তো কন্টিনিউয়াস পাম্প করে। ও কিন্তু দেখো আমরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠি, দৌড়াদৌড়ি করি, মাসেল কিন্তু ক্রাম্পিং হয় না, ফ্যাটিক হয়ে আসে, কত তুমি কিন্তু হইতে পারবা। অ্যাথলেটরা তাও একটা নির্দিষ্ট মানে লেভেল পার করতে পারে, আমরা যারা নর্মাল মানুষ তারা তো মানে মনে হয় যে মাসেল ভেঙে আসতেছে দৌড়াদৌড়ি করার পরে, দৌড় প্রতিযোগিতায় বা এখানে অংশগ্রহণ করলে। তো কিন্তু মাসেল যদি ক্র্যাম্পিং হয় বা ফ্যাটিক হয় তাহলে কিন্তু অতটা প্রবলেম নাই, তুমি জাস্ট বসে গেলেই হলো। কিন্তু হার্ট বেচারার কি কোনো উপায় আছে? ও তো থামতে পারবে না, ও থামা মানে তোমার সবকিছু থেমে যাওয়া। তো ওকে যেন এভাবে ইয়ে করতে না হয়, সেই জন্য ওকে আলাদা করে আল্লাহ ওইভাবে মেকানিজম করে দিয়েছে যে হচ্ছে একটা নির্দিষ্ট সময় তাকে রেস্ট দেওয়ার জন্য, যে 0.30 সেকেন্ড 0.05 সেকেন্ড সে তার প্রয়োজন অনুযায়ী একটা রিফ্লেক্টরি পিরিয়ডে যাচ্ছে, এই সময় সে প্রপার অক্সিজেন নিউট্রিশন সাপ্লাইটা পাচ্ছে, এবং টিটেনাইজড মাসেল যে টিটেনি হয় সেটাও হচ্ছে না, ফ্যাটিক হচ্ছে না, অক্সিজেন নিউট্রিশন সাপ্লাই প্রপারলি সে পেতে পারতেছে রিফ্লেক্টরি পিরিয়ডের মাধ্যমে। এইটা মানে প্রত্যেকটাই আলাদা আলাদা কিন্তু আসতে পারে স্বপ্ন, যে প্রলং রিফ্লেক্টরি পিরিয়ডটা বিশেষ করে বেশি তোমাদের আসে আলাদা করে, কারণ এটা হার্টের জন্য প্রত্যেকটা এক্সক্লুসিভ রিফ্লেক্টরি পিরিয়ডের জন্য সে প্রপার
ভাবে করতে পারতেছে, নিউট্রিশন পাচ্ছে, অক্সিজেন পাচ্ছে, সেজন্য আরো বেশি ইম্পর্টেন্ট। ইলেকট্রিক্যাল প্রপার্টি গুলো শেষ হলো, এখন আমাদের আসবে মেকানিক্যাল প্রপার্টিজ। এটা হচ্ছে তোমার একটা কন্ট্রাক্টিলিটি, যে এটা কিন্তু হচ্ছে তোমার মানে এমনি যে মাসেলও কিন্তু কন্ট্রাক্ট করতে পারে, কিন্তু হচ্ছে তোমার হার্ট কন্ট্রাক্ট করে, একটা হচ্ছে সিনসাইটিয়াম, যেহেতু সেহেতু অ্যাট্রিয়াম আলাদা করে কন্ট্রাক্ট করে, ভেন্ট্রিকল আলাদা করে কন্ট্রাক্ট করে, এরকম সিনসাইটিয়াম হিসেবে সে কন্ট্রাক্টাইল প্রপার্টি আছে তার, সে কন্ট্রাক্ট করতে পারে। আর হচ্ছে অল অর নান ল, একটা স্টিমুলাস যখন আসবে তখন তখন সে মাসেল হয় পুরোপুরি কাজ করবে, মানে এক্সাইটেবল হবে, না হলে হবে না। এরকম হবে না যে মাঝামাঝি কিছু হবে, যে অল্প একটু স্টিমুলেশন আসলো, অল্প একটু হচ্ছে তোমার দেখাইলো, শেষও করলো, সেরকম না হয়, পুরোপুরি করবে, এক্সাইটেশন দেখাবে, আর না হলে দেখাবেই না, কোনোভাবেই কোনো এক্সাইটেশন দেখাবে না। আরেকটা হচ্ছে ফ্রাঙ্ক স্টার্লিং ল। এই ফ্রাঙ্ক স্টার্লিং ল হচ্ছে যে মানে তোমার এটা যে লটা এরকম যে ইনিশিয়াল মাসেল ফাইবার যত বেশি হবে, ফোর্স অফ কন্ট্রাকশন তত বেশি হবে। এটার অর্থ হচ্ছে তোমার ধরো একটা ধরো অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকল যখন হচ্ছে তোমার ডায়াস্টলিক ফেজে যায়, তখন প্রসারিত হয় না, ডায়াস্টল মানে তো প্রসারণ, হ্যাঁ। তো তখন যে লেন্থটা বড় হয়ে যায় না, মাসেল ফাইবারগুলোর লেন্থ তো বড় হয়ে যাচ্ছে, তো লেন্থ যখন বড় হয়ে যাচ্ছে তখন কিন্তু তাকে ওই ব্লাডটা কিন্তু বের করে দিতে হবে, তাই না? তো লেন্থ যত বড় হচ্ছে তাকে কিন্তু ততটাই কন্ট্যাক্ট করতে হচ্ছে। মনে করো অল্প একটু ব্লাড আছে, তাকে কম কন্ট্যাক্ট করতে হবে না। আর যখন বড় হবে, বড় ইন্ডাস্ট্রিগুলো এবং বেশি হবে, লেন্থ ফাইবার অনেক বেশি হবে, তখন কন্ট্যাক্ট বেশি করতে হচ্ছে। এটাই কিন্তু এটা বলতেছে যে ইনিশিয়াল লেন্থ অফ মাসেল ফাইবার, মানে ঠিক কন্ট্রাকশনের আগে যে মাসেল ফাইবারটা ডায়াস্টলের সময়, সেই মাসেল ফাইবারটা প্রপোর্শনাল হয় ফোর্স অফ কন্ট্রাকশনের। যত বড় মাসেল ফাইবার তত বেশি কন্ট্রাকশন, ফোর্স অফ কন্ট্রাকশন। এটুকু মনে রাখলে লিখতে পারবা যে ইনিশিয়াল লেন্থ অফ মাসেল ফাইবার যত বেশি হবে, ফোর্স অফ কন্ট্রাকশন তত বেশি হবে। এটা হচ্ছে ফ্রাঙ্ক স্টার্লিং ল। এখন আমাদের আইটেমের সেকেন্ড যে টপিকটা, জাংশনাল টিস্যুস অফ দ্য হার্ট। হ্যাঁ, জাংশনাল টিস্যুস অফ দ্য হার্ট, আচ্ছা, জাংশনাল টিস্যুস অফ দ্য হার্টের কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে তোমার এটা একটা স্পেশালাইজড ফাইবার, যেটা হচ্ছে কার্ডিয়াক ইম্পালস জেনারেট করতে পারবে, এবং শুধু জেনারেটই না, এটা হচ্ছে সব মানে মায়োকার্ডিয়াম অল পার্টসের মধ্যে এরা হচ্ছে ট্রান্সমিট করে দিতে পারবে। তাহলে জাংশনাল টিস্যু বলতে আমরা কি বোঝাই? কিছু স্পেশালাইজড ফাইবার, অবশ্যই কার্ডিয়াক মাসেল ফাইবার, যেটা হচ্ছে কার্ডিয়াক ইম্পালস জেনারেট করতে পারবে এবং এটা পুরো হার্টের মধ্যে ছড়িয়ে দিতে পারবে। তো এর মধ্যে কি কি আছে জাংশনাল টিস্যুসের মধ্যে? এসএ নোড, এগুলো তোমরা জানো, ইন্টারনোডাল পার্ট, এই যে এসে দেখতে পাচ্ছ না, এসএ নোড, ইন্টারনোডাল পাথওয়ে, এবি নোড, পার্কোলোবিস, এটা তুমি তো পড়ছো না, রাইটিং ভার্নাল ব্রাঞ্চ, আর পার্কিনজি ফাইবারগুলো এন্ডোকার্ডিয়াল লেভেলে চলে গেল। এখন সাথে এটা হচ্ছে একটু থিওরিটিক্যাল কোশ্চেন, যে এই প্রত্যেকটা হচ্ছে তোমার ইম্পালস পার মিনিটে কত করে ডিসচার্জ হচ্ছে, আর কন্ডাকশন স্পিড, এগুলো হচ্ছে তোমার রিটেনের কোশ্চেন, মেইনলি এগুলো করতে হবে রিটেনের জন্য। আর ফাংশন তোমাকে ভাইবাতেও ধরতে পারে, যে এসএনএফ কি করে, এগুলো তুমি পারবে। এসএনএফ কি করে? কার্ডিয়াক ইম্পালস জেনারেট করে, এটা তো তোমরা এমনি বুঝতে মানে এমনি জানো। এবি নোড কি করে? এবি নোড কিন্তু ওর উল্টা কাজ করে, এটা হচ্ছে কিন্তু মানে টাইমটা ডিলে করে দেয়। এসএনএফ থেকে এবি বান্ডালে আসার সময় যে হচ্ছে টাইমটা এবি নোড ডিলে করে দেয়, এটা কিন্তু ওই যে তোমার রিফ্রেক্টরি পিরিয়ডের সাথে রিলেটেড, যে তোমার ডিলে করে মানে হার্টকে প্রপার নিউট্রিশন অক্সিজেন পাওয়ার জন্য হেল্প করে। আর এবি বান্ডাল হচ্ছে তোমার অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকল ইম্পালস ট্রান্সমিট করে, আর পার্কিনজি ফাইবার হচ্ছে ভেন্ট্রিকলের অল পার্টসে ট্রান্সমিট করতেছে। আচ্ছা, কার্ডিয়াক ইম্পালস যে জেনারেশন হচ্ছে, এটা তোমার তো অটোমেটিক জেনারেশন হচ্ছে এসএনওর এর মাধ্যমে। হ্যাঁ, এখন এই যে এসএনওর যে ইম্পালস জেনারেট করতেছে, এটাকে পেসমেকার কেন বলে তোমরা জানো? এসএনওর কে পেসমেকার কেন বলে? ইম্পালস জেনারেট করতে পারে, ইনিশিয়েট করে, এটা একটা কারণ। আর কারণ জানো? মাস্টার এবং সবচেয়ে বেশি র্যাপিড, হ্যাঁ, সবচেয়ে বেশি ফাস্টার। আচ্ছা, সবচেয়ে বেশি ফাস্টার হওয়ার কারণে কি হয় একটু ব্যাখ্যা তোমরা জানো মোটামুটি, এটা জানো, এটাই অনেক, তোমরা মাত্র শুরু করছো, এই মানে যতটুকু বলছে এনে আমি আশা করি নাই। তো সবচেয়ে বেশি যে ফাস্টার করতেছে, এটাতে কি লাভ হচ্ছে, মানে কি জন্য তাতে কি হচ্ছে? সবচেয়ে ফাস্টার করতেছে তাতে কি হচ্ছে, এটা কি বলতে পারো? না না, ব্লাড প্রেশার লন করে, মানে ও ফাস্ট করতেছে, এর কারণে কি হচ্ছে দেখো, আমাদের কিন্তু অন্যান্য ইয়েগুলোরও ইম্পালস আছে। দেখো এবি নোড, এবি বান্ডল সবার আছে না,
কিন্তু দেখো এসএনওর সবচেয়ে বেশি হওয়ার কারণে কি হয়, ও সবচেয়ে ফাস্টার এবং র্যাপিড ডিসচার্জ করতেছে। তো ও যখন হার্টের প্রত্যেকটা মাসেলে চলে যাচ্ছে ওর ডিসচার্জটা, ওই পরের যে এভি বান্ডল বা ওদের যে ডিসচার্জ ওটা হওয়ার আগেই এসএনও আবার শুরু করে দিচ্ছে। মানে পার সেকেন্ডে তোমরা যদি হিসাব করো বা মিলি সেকেন্ডে অনেক মানে অল্প ফ্র্যাকশন হিসাব করো, ওর যেহেতু ডিসচার্জটা সবচেয়ে বেশি, সেই জন্য কিন্তু অন্যান্য ফাইবার নিজে যে ডিসচার্জ শুরু করবে তার আগে এসএনও আবার শুরু করে দিচ্ছে। মানে ওকে বাকিদের বাধ্য হতে হচ্ছে এসএনওর ইয়েতে। মানে মনে করো যে তোমাদের মধ্যে একজন সবচেয়ে বেশি লাউড অ্যান্ড ক্লিয়ার, হ্যাঁ এখন হচ্ছে সে হচ্ছে বলতেছে, অনেক জোরে কথা বলতেছে মানে মাইক টাইম নিয়ে, বাকিরা সবাই আস্তে আস্তে মিটমিট করে বলতেছে। তো ওদেরটা তো কখনোই আসবে না, কারণ তোমার কথা একে তো জোরে হচ্ছে, আবার ধরো তুমি একটু দ্রুত বলতেছো, তোমার কথা আবার আগে শুরু হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। যে এসএনওটি ডিটারমাইন করতেছে যে হচ্ছে হার্ট কোন বিটে বিট করবে, ও হচ্ছে ডিটারমিনার। পেস মেকার, পেস মানে তো জানো মানে ইয়াটা স্পিডটা, পেস মেকার মানে মানে স্পিড মেক করে, মানে ও হচ্ছে ঠিক করে হার্টে ডিটেক্ট করে দেয় যে কত ইম্পালসে সে বিট করবে। এই জন্য সবচেয়ে র্যাপিড করে, সবচেয়ে ফাস্ট করে, আর হচ্ছে ইম্পালস গ্রেটেস্ট। হ্যাঁ, আর যে পেসমেকার টিস্যু এটা কিন্তু তোমার হচ্ছে যে অটোমেটিসিটি, এটারও কিছু কারণ আছে যে পেসমেকার টিস্যুগুলো অটোমেটিক যে ডিসচার্জ করতেছে, এটা কেন করতেছে? কারণ ওর আরএফপি কিন্তু অনেক লো। হ্যাঁ, অনেক লো আরএফপি হওয়ার কারণে যে সোডিয়াম, মানে আমরা নরমালি যে অ্যাকশন পটেনশিয়াল যাচ্ছে সেটা কিন্তু ডিপোলারাইজেশন হয় সোডিয়াম চ্যানেল দিয়ে না, আর রিপোলারাইজেশন হয় পটাশিয়াম চ্যানেল। আমরা তো এই পর্যন্তই জানি, আর কার্ভেটটা শিখেছি আমরা যে ইয়াতে জিপিতে। তো এখানে একটু আলাদা হার্টের ক্ষেত্রে, এখানে কিন্তু লো আরএমপি তে সোডিয়াম চ্যানেল যেটা সেটা কিন্তু হচ্ছে তোমার ইয়ে থাকে না, বন্ধ থাকে। ও হচ্ছে কিন্তু একটু ফাস্ট, সোডিয়াম চ্যানেল একটু ফাস্ট। কিন্তু হচ্ছে তোমার এখানে যে কারণে সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল কাজ করে যেটা একটু স্লো, যেটার কারণে ও হচ্ছে তোমার মেইনটেইন করতে পারে যে হচ্ছে তোমার ডিপোলারাইজেশন কিছুটা সময় ধরে মেইনটেইন করতে পারে। আর তারপর যখন হাইপার পোলারাইজেশন হয়ে যায়, মানে আবার নিচে নেমে গেল, তখন হচ্ছে আরেকটা কাজ করে যে এটা হচ্ছে এর আশেপাশে সোডিয়াম মানে পরিমাণটা অত্যন্ত বেশি থাকে, আর সোডিয়াম যে লিকি চ্যানেলও বেশি থাকে। সেই কারণে সোডিয়াম চ্যানেলগুলো লিকি চ্যানেলের মাধ্যমে আবার ডিপোলারাইজেশনের জন্য আবার তোমার সোডিয়াম ইয়ে করতে পারে, ফায়ারিং স্টেটে যায়, আবার সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল কাজ করে, এইভাবে আবার সেম ভাবে তোমার বারবার এটা ডিসচার্জ হতে থাকে এসএনওর মাধ্যমে। স্লো বলবো কোথা থেকে, এটা কি আবার বলবো? জি ম্যাম, আবার বলুন, অটোমেটিসিটি থেকে শুরু করব। আরেকবার বলেন। আচ্ছা, অটোমেটিসিটি হচ্ছে তোমার যে প্রথমে যেটা বললাম লো আরএমপি, হ্যাঁ, লো রেস্টিং মেমোরি পটেনশিয়াল। এখানে লো রেস্টিং মেমোরি পটেনশিয়ালে আমরা আগে যে জিপিতে যাচ্ছি না যে সোডিয়াম চ্যানেল দিয়ে তোমার ডিপোলারাইজেশন হয়, এখানে সেইটা হয় না, শুধু সোডিয়াম চ্যানেল দিয়ে হয় না, এটা সোডিয়াম চ্যানেলটা অনেক ফাস্ট। তো এখানে যেটা কাজ করে সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল, হ্যাঁ, সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল একটু স্লো। তো সেটার জন্য তোমার সোডিয়াম ক্যালসিয়াম স্লো বলে হচ্ছে ওর হচ্ছে এসএনওর হচ্ছে মেইনটেনেন্সটা একটু স্লো হয়, যার কারণে হচ্ছে তোমার সোডিয়াম ক্যালসিয়ামের মাধ্যমে সোডিয়াম ক্যালসিয়াম একসাথে সোডিয়াম ক্যালসিয়াম দুটাই এন্ট্রি করতে পারে, এটা করতে পারে। এবং যখন হচ্ছে আর যখন ইয়ে হয় তোমার রিপোলারাইজেশন হয় তখন পটাশিয়াম দিয়ে হচ্ছে, কিন্তু হচ্ছে হাইপার পোলারাইজড যখন হয় তখন আবার ন্যাচারাল লিকিনেস যেটা থাকে এসএনওর এর কিছু সোডিয়াম লিকি চ্যানেল থাকে, যেটার মাধ্যমে সোডিয়াম আবার এন্ট্রি করতে পারে এবং প্রথম থেকে আবার শুরু করে। মানে যেটা নর্মাল অ্যাকশন পটেন্সিয়াল মাসেলের ক্ষেত্রে এরকম কিছু ছিল না, কিন্তু হার্টের মাসেলের ক্ষেত্রে কিছু লিকি চ্যানেল থাকে, সোডিয়াম লিকি চ্যানেল, যেটা নতুন করে ডিসচার্জ শুরু করার জন্য এটা কাজ করে। সোডিয়াম এন্ট্রি করে, আবার ডিপোলারাইজেশনের ফায়ারিং স্টেজে যায়, আবার সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল কাজ করে, সেম ভাবে রিপিটেশন হইতে থাকে এইভাবে। ভিডিও অন হয় তো না? ভিডিও হয়? এখন হচ্ছে সাউন্ড হচ্ছে না, সাউন্ড হয় না। সাউন্ড হয়? स्पीकरটা देखना है कोई हमने साउंड है अरे साउंड लैपटॉप में लैपटॉप में साउंड है আচ্ছা দেখো বেশি না, এক মিনিটের ভিডিওটা সাউন্ড ছাড়াই দেখো, সাউন্ড করে
একটু দেখো তোমরা এসএনও আসলো, এখন আমরা কার্ডিয়াক কন্ট্রাকশনটা দেখতেছি। এসএনও থেকে যাবে কোথায় দেখো, লেফট এট্রিয়ামে বান্ডেলে চলে গেল, হ্যাঁ একটা ফাইবার। তারপর আমরা ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে এভি নোডে আসলো, এখন আসেনি এভি নোড। এই তোমাদের এখনো 10 মিনিট, তোমরা 30 মিনিট চাইছো না, 10 মিনিট ইন্টারনো আছে। এভিনোড থেকে রাইট এন্ড লেফট বান্ডল ব্রাঞ্চে গেল, সেখান থেকে পার্কিনজি ফাইবারের মাধ্যমে এন্ডোকার্ডিয়াম লেভেলে চলে গেল, হার্টের প্রতিটা মাসলে সাপ্লাই দিল। এটা কার্ডিয়াক কন্ট্রাকশন। এখন আমরা দেখবো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, এখানে তোমার কন্ডাকশন অফ কার্ডিয়াক ইনফ্লো অফ দ্য হার্ট। দেখো যেটা ভিডিওতে দেখাইলাম ওইটাই কিন্তু প্রথমে এসএনও, তারপরে অ্যান্টেরিয়র ইন্টারএট্রিয়াল ব্যান্ড, হ্যাঁ, এন্ড ব্যাকম্যাস ব্যান্ড দিয়ে যে লেফট এট্রিয়ামে গেল, আর এসএনও থেকে এভি নোডে আসলো ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে। ইন্টারনোডাল পাথওয়ে, এই যে অ্যাট্রোমিডিয়াল আর পোস্ট ইন্টারনোডাল ব্যান্ডের মাধ্যমে এভি নোডে আসলো। ওখান থেকে বান্ডল অফ হিজে চলে গেল, বান্ডল অফ হিজ থেকে রাইট লেফট বান্ডল ব্রাঞ্চ, সেখান থেকে পার্কিনজি ফাইবার ছোট ছোট ভেন্ট্রিকুলার মাসলে সাপ্লাই দিল। এইভাবে হচ্ছে এসএনও থেকে যে কন্ট্রাক্ট, যেটা ইম্পালসটা শুরু হচ্ছে, সেটা আমাদের পুরো হার্টের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এখন এটা মনে তোমরা পড়েছো না, অ্যাকশন পটেনশিয়াল অফ কার্ডিয়াক মাসল পড়ছিলা জিপিতে? আচ্ছা, বলতে পারবা কার ফাইনাল হবে বুধবারে না সামনে সপ্তাহে? জিপির উপরই তো জিপি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে তোমার আমরা কয়টা ভাগে ভাগ করেছি? 5টা ভাগে। প্রথমে ফেজ 0, এটা কার্ডিয়াক মাসল। শুনো, একটা কিন্তু কার্ডিয়াক মাসল আছে, একটা কিন্তু এসএ নোড আছে, দুইটা আলাদা। দুইটাই পড়ছো না তোমরা? কোনটা পড়ছিলা? কার্ডিয়াক মাসল। এসএনওটা পড়ছো। আচ্ছা, এসএনও আর ভেন্ট্রিকুলার মাসল দেখো চেহারা কিন্তু পুরোই আলাদা। এখানে এই দুটোর মধ্যে পার্থক্য আসে। হ্যাঁ, এখানে দেখো প্লাটো আছে, প্লাটো পড়ছো, প্লাটো পড়ছো না, তো ভেন্ট্রিকুলার মাসল পড়ছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার দুইটা আলাদা। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার প্রথমে যে ডিপোলারাইজেশন, এটা হচ্ছে আমার তোমার দেখো ফেজ 0, যেটা এটা হচ্ছে তোমার ফার্স্ট। এই তোমরা তো সকালে ক্লাস করো নাই মনে হয় না? তাহলে এত অস্থির কেন? হ্যাঁ, ক্ষুধা লাগছে, 30 মিনিটের পর কাজ তাড়াতাড়ি শেষ করছি, বেশি নাই, কয়েকটা স্লাইড। দিন ধরে খাইনি ব্লাড দিয়ে যাওয়া আসলে দেখবো যে 3 দিনে কি অনেক কিছু করবো, এটা করে একটু দেখো ব্যাকটেরিয়া। শোনো, তোমার লাগে এবার কথাও বলে, তা তো মিললো না, কন্ট্রাডিক্টরি। কোথা লাগবে চুপ করে থাকবে। তিন মেরে দিয়েছি কেউ? তো ক্লাসের মধ্যে তেল মারলে ইন্টার ক্লাস, আর ক্লাসের বাইরে কেউ তেল মারলে ইন্টার ক্লাস। ক্লাসিফিকেশন যখন তেল মারবে, যেটা সময় ইন্টার ক্লাস না ইন্টার ক্লাস। আচ্ছা, ফেজ 0-তে এই 5 গুলো শুনো, 5 মিনিট লাগবে না। এই সবাই খাও একটু। এই 50 জনের যে 100 জন করছে, যেন ডিসটার্ব আরো বেশি হচ্ছে। ফেজ 0-তে কি হয় দেখো, এখানে তো না বুঝে টাকা ওরকম না, মানে এটা তো মনে রাখতে হবে তোমাদের নিজেদের। ফেজ 0-তে কি হচ্ছে? ফার্স্ট সোডিয়াম চ্যানেল ওপেন হচ্ছে। হ্যাঁ, ফার্স্ট সোডিয়াম চ্যানেল ওপেন হচ্ছে, তখন সোডিয়াম ইনফ্লাক্স হচ্ছে। আমরা জানি যে পজিটিভ আয়ন যখন এইচবি হবে, ইনফ্লাক্স হবে, তখন কি হবে? ডিপোলারাইজেশন হবে, তাই না? ম্যাম বলতেছে কি জানো, ম্যাম যে এইটাই চোখে মারবো, চোখে লেজার চোখে মারা, ঠিক না? এটা শুনতে পাইলাম, বলো ম্যাম। জিরোতে হচ্ছে ফার্স্ট সোডিয়াম চ্যানেল ওপেন হলো, তখন এখানে সোডিয়াম ইনফ্লাক্স হলো। দেখো দ্রুত গতিতে ফার্স্ট সোডিয়াম যেহেতু দ্রুত গতিতে ডিপোলারাইজেশন হয়ে চলে গেল ফেজ 1-এ। এখন কি হবে? নরমাল হলে কি হতো? পটাশিয়াম ইনফ্লাক্স হয়ে ডিপোলারাইজেশনে ঢাই করে নেমে যেত, কিন্তু এখানে তা হবে না। এখানে হবে ফার্স্ট সোডিয়াম চ্যানেল ক্লোজ হবে। হ্যাঁ, ক্লোজ হওয়ার জন্য কি হবে? সোডিয়ামটা ঢুকতে পারতেছে না, সেইখানে একটু ডিপোলারাইজেশন হবে, কিন্তু হওয়ার পরই তার মনে হবে যাবে ও আমি তো হার্ট মাসল, আমার এটা নামা যাবে না ঠাস করে। তো তখন তার হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল
আর হচ্ছে হ্যাঁ ওপেন হয়ে যাবে। আর ফার্স্ট পটাশিয়াম চ্যানেলটা ক্লোজ হয়ে যাবে, যেটা ফার্স্ট পটাশিয়াম চ্যানেল ক্লোজ ওপেন হওয়ার কথা ছিল নরমাল মাসল হলে, যে পটাশিয়াম যদি ওপেন থাকে তাহলে কি হবে, পটাশিয়াম কিন্তু তোমাকে এই ব্যাপারগুলো তো জানো, আমি আগের ক্লাসে বলেছিলাম যে এক্সট্রা সেলুলার বেশি থাকলে ভেতরে আসবে, ভেতরের মানে যদি ইন্টারসেলুলার যে আর বেশি থাকে সেটা বাইরে যাবে। তাহলে পটাশিয়াম যদি এগুলো মনে রাখলে কি হয়, লিখতে সুবিধা হয়, লেখার সময় হঠাৎ করে তুমি এখন পড়াচ্ছি হি হি হা হা করে দেখতেছো, কিন্তু পরীক্ষার মধ্যে এগুলো মনে থাকে না, উল্টাপাল্টা হয়ে যায় সবকিছু, কি পড়ছিলাম সব জিনিস উল্টাপাল্টা হয়ে যায়। তো এগুলো থাকলে মনে হয় যে পটাশিয়ামটা যদি ক্লোজ না থেকে ওপেন থাকতো তাহলে কিন্তু পটাশিয়াম ভেতরে যেহেতু বেশি বাইরে হয়ে যাবে, তাই না? কিন্তু এখানে ক্লোজ থাকার কারণে দেখো এখানে একটা সাস্টেন লেভেল মেইনটেইন হচ্ছে ফেজ 2 তে, ক্যালসিয়াম চ্যানেল ওপেন থাকতেছে আর ফার্স্ট পটাশিয়াম চ্যানেলটা ক্লোজ থাকছে, সুতরাং একটা সাস্টেন লেভেল মেইনটেইন হচ্ছে। আর 3 তে এসে র‍্যাপিড রিপোলারাইজেশন, এখানে ক্যালসিয়াম চ্যানেল ক্লোজ হয়ে যাচ্ছে আর স্লো পটাশিয়াম চ্যানেল ওপেন হচ্ছে। স্লো পটাশিয়াম চ্যানেলের কারণে কিন্তু খুব দ্রুত পটাশিয়াম বের হয়ে যেতে পারছে না, মানে আস্তে করে বের হচ্ছে, যার কারণে একটা স্লোপিং দেখা যাচ্ছে, 3 তে ইয়া তৈরি হয়েছে, একটা ঢালের মতো তৈরি হয়েছে। তারপরে যখন আস্তে আস্তে যখন ইয়া হবে নামবে, তারপরে ফেজ 4 এর রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল সেই আমাদের -80 to 90, যেটা আমরা জানি যে কার্ডিয়াক মাসল বা ভেন্ট্রিকুলার মাসল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -80 to 90, যেটা আমরা এতে চলে। এবং এটার সাথে সাথে কিন্তু দেখো এটা গাইডলাইনের ছবি, এখানে কিন্তু দেখো ছবিটা খুব সুন্দর করে দেওয়া আছে, যে এখানে হচ্ছে তোমার এই যে সোডিয়াম চ্যানেল কখন কি অবস্থা থাকতেছে, এখানে হচ্ছে তোমার সোডিয়াম চ্যানেল যখন সোডিয়াম ঢুকলো তখন কিন্তু এটা সেলের ভেতরের দিকটা, এখন দেখেছি ইনওয়ার্ড আউটওয়ার্ড, হ্যাঁ সোডিয়াম ঢুকতেছে মানে এটা কত ভেতরে, মানে সোডিয়াম সেলের ভেতরে অনেক ঢুকেছে বলে কিন্তু এটা ডিপোলেশনের উপর উঠে গেছে। তারপর কি বোঝাচ্ছে, এটা কিন্তু হচ্ছে ক্যালসিয়াম, এই জায়গায় তোমার ক্যালসিয়াম আসলো, ক্যালসিয়াম কিন্তু সেলের ভেতরে আসলো, হ্যাঁ বাইরে ক্যালসিয়াম বেশি, সেই জন্য কিন্তু ইয়া হয়ে গেল, মানে রিপোলেশন হতে যে আবার হইলো না, মানে কিছুটা উপর উঠে গেল। তারপর পটাশিয়ামের অবস্থা দেখো, সেম পটাশিয়াম যেখানে হচ্ছে তোমার সেলের বাইরে চলে গেল, তখন পটাশিয়াম রিপোলারাইজেশন হয়ে গেল স্লো পটাশিয়াম চ্যানেলের মাধ্যমে। এখন হচ্ছে এখানে হচ্ছে এসএনওর এর অ্যাকশন পটেনশিয়ালটা দেখো, যেটা এটা তোমরা কি বলতে পারবে, এটা কি তোমরা কখন কি করেছো, কি হয় রিপোলেশন, কি হয় রিপোলেশন, কি হয় এখানে কিন্তু ট্রানজিয়েন্ট, তারপর লং টাইম এগুলো পড়েছিলে তোমরা ক্যালসিয়াম চ্যানেল, না মনে আছে? পড়ছে না, কইতেছে মনে আছে? মনে আছে না নাই? আচ্ছা এটা হচ্ছে এটা আমি হচ্ছে আসলে ইয়া থেকে নিয়েছি, আমি কালকে আমি অ্যান্টিহিস্টামিন খেয়েছিলাম, অ্যান্টিহিস্টামিন খেয়ে স্লাইডগুলো প্রিপারেশন করেছি, আমার মাথা একদম কাজ করছে না, আমি দেখলাম তুমি আর বানান ভুল করে রাখছে, তোমাদের পরীক্ষা দিতে দিতে আমি বানানগুলো ঠিক করলাম, আমি পুরো হ্যাংওভার ছিলাম, আজকে পর্যন্ত কিছুটা আছি, হ্যাঁ। তো যে আমি এটা নেট থেকে নিয়েছি, মানে বই আমি খুঁজবো যে বই কোথায় যেন আছে। তো আমি যে কারেন্টটা এটাই তোমাদের জানি ফার্স্টে চোখে পড়বে, এই জায়গায় আগে ব্যাখ্যা দিয়ে দিই, এটা তোমাদের গ্রাজুয়েশন লেভেলে লাগবে না, সোডিয়াম বা পটাশিয়াম যে ইনওয়ার্ড কারেন্ট আসে সেটাকে ফানি কারেন্ট বলে, পোস্ট গ্রাজুয়েশন লেভেলে এই শব্দটা উচ্চারণ করে ফানি কারেন্ট, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমাদের দরকার নাই, বললাম নেট থেকে নিয়েছি ছবিটা, তোমরা দেখো বইও হয়তো বইও আছে ছবিটা থাকার কথা। তো যেটুকু মনে রাখার জন্য মানে মনে রাখতে হবে ওইটুকু বলি, যে প্রথমে যে হচ্ছে তোমার দেখো এখানে ফাইন লেভেলে -40 এই পর্যন্ত দেখো, এই যে এল টাইপ, হ্যাঁ এল টাইপ মানে হচ্ছে লং টাইম ক্যালসিয়াম চ্যানেল, লং টাইম ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে ক্যালসিয়াম বাইরে থেকে আসবে, ভেতরে ইনওয়ার্ড ফ্লো হবে। তারপর যখন হচ্ছে তোমার ফাইনিং লেভেলে আসবে তখন এটা ট্রানজিয়েন্ট টাইপ ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে, এখানে হচ্ছে ক্যালসিয়াম হু হু করে দেখো পিকে চলে গেল। আর আউটওয়ার্ড যেটা সেটা সেম, ওই পটাশিয়াম ম্যাক্সিমাম রিপোলারাইজেশনটা কিন্তু সেমই হচ্ছে, খেয়াল করছো পটাশিয়াম ইনফ্লাক্স হচ্ছে, হ্যাঁ, কিন্তু যখন ডিপোলারাইজেশন হয় ওটা এক এক মাসেলের ক্ষেত্রে কিন্তু এক এক রকম। এখন আমরা পড়বো এবি নোডাল গিলে, এটাই লাস্ট মোটামুটি স্লাইডের, আর একটা করে বলতে চেষ্টা করতে পারি, কয়টা বাজে? 30 মিনিট পার হয়েছে আমার। আচ্ছা আমি তো অনেক দ্রুত বলে ফেলি না, আমি চেষ্টা করি আসতে বলার, তো তাতে যদি 30 মিনিট পার হয় তাহলে এটা ধরো তাহলে ক্লাসটা শেষ হওয়ার কথা ছিল না। আচ্ছা এবি নোডাল গিলে, এইটা মানে তোমরা নাম দেখে বুঝে যে আমরা হচ্ছে ট্রান্সমিশন অ্যাক্টিয়া থেকে ভেন্ট্রিকুলার যে ট্রান্সমিশনটা, এটা যে আমরা ডিলেটাকেই আমরা এবি নোডাল গিলে বলতেছি। এখানে কি হচ্ছে মানে অ্যাক্টিয়া হচ্ছে প্রপার টাইম পাচ্ছে ভেন্ট্রিকুলার ব্লাডটা এমপি করার জন্য, আর এটার কারণ কি, এটা হচ্ছে মানে গ্যাপ জাংশন অনেক অল্প থাকে, আরো কিছু কারণ আছে, মাসল ফাইবার ছোট, কিন্তু এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমরা যদি এটাও বলতে পারো যে ভেরি ফিউ গ্যাপ জাংশন, সেটা হচ্ছে 1 নম্বরে বলবা যে এটা গ্যাপ জাংশন অনেক কম থাকে, সেই জন্য। আর কি কি টপিক আমি লিখে নিয়ে আসছি না বলার জন্য। আচ্ছা ভ্যাগাল স্টেপটা এটা পরেও মনে তোমরা পাবা,
আর কয়েকটা লিখেছি, এগুলো আমি বলে দিচ্ছি অবশ্য। এসএ নোট আর কার্ডিয়াক মাসল মানে অ্যাকশন পটেনশিয়াল ডিফারেন্স, এটা তোমরা লিখতে পারবা। প্লাটো আছে না, এই কোনটা হচ্ছে ক্যালসিয়াম প্রিডোমিনেন্ট, কোনটা সোডিয়াম প্রিডোমিনেন্ট, পার্থক্যটা তোমরা পারবা। আরেকটা হচ্ছে যেটা বলিনি, এটা লাস্ট টপিক, ভ্যাগাল স্কেপ। এটা তোমরা শুনছো ভ্যাগাল স্কেপ? ভ্যাগাল স্কেপ বা ভেন্ট্রিকুলার স্কেপ, এটা তোমরা যে সব ওখানে যেও পাবা। এখানে জাস্ট দুই লাইনে বলে দেই, এটা অনেক মানে সুন্দর, তোমাদের মানে জানলেও ভালো লাগবে। ভ্যাগাল স্কেপ বা ভেন্ট্রিকুলার স্কেপ, এখানে তো তোমার যে এসএ নোট তো প্রথমে ডিসচার্জ করছে, তারপর পুরো হার্টে ছড়ায় যাচ্ছে। কিন্তু ভ্যাগাল স্কেপে কি হচ্ছে, তোমার যে ভ্যাগাস নার্ভ আছে না, ভ্যাগাস নার্ভ কোনো কারণে বন্ধ হয়ে গেল, যে কোনো কারণে, সেটা শকে বা ইনজুরি বা যে কোনো কিছুতে বন্ধ হয়ে গেলে তখন এসএ নোট কিন্তু কাজ করবে না, এসএ নোট বিট করা বন্ধ করে দিবে। বন্ধ করে দেওয়ার পর কি হবে, ওই যে হার্টের যে আরো যে ইম্পালস গুলো আছে না, এভি নোড, পার্কিনজি ফাইবার, ওরা কিন্তু কেন করতে পারতো না এতদিন, কারণ এসএ নোডের জন্য। এসএ নোড বেশি বিট করতে বলে ওরা পারতো না। এখন এসএ নোড বন্ধ হয়ে যাওয়ার পর এভি পার্কিনজি ফাইবার, যেটা 15 থেকে 40 করে বিট করে, সে কিন্তু নিজে নিজে বিট করা শুরু করে দিবে, সেটা পার্কিনজি ফাইবার। তখন যখন এসএ নোড অফ হয়ে যাবে, মানুষ 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের জন্য অফ হয়ে যাবে হার্ট কাজ করা, পরে আবার পার্কিনজি ফাইবার নিজে নিজে কাজ করা শুরু করবে, যেহেতু এসএ নোড কাজ করতেছে না। তো যখন কাজ করা শুরু করবে তখন ওই বিটে বিট করবে, তখন কিন্তু হার্ট ওই নরমাল আমাদের বিটে বিট করবে না, 60 to 90 বিট করবে না, ও বিট করবে 50 থেকে 40। এটাতে আসতে পারে মানে প্রাসঙ্গিক, কিন্তু পরে আবার এটা ভেন্ট্রিকুলার স্কেপ, এটা আমি আরো পরে আইটেমে পড়িয়েছিলাম ওদের আগের ব্যাচে। তো এই পর্যন্তই ভেন্ট্রিকুলার স্কেপটা বুঝছো তোমরা, না আরেকবার বলবো আরেকবার? না বুঝে বলছি টাইম আচ্ছা, হচ্ছে প্রথমে এটা শুনতেছে না, যে ওই জন্য আমি আরো দ্রুত করতেছি, আমি এমনি দ্রুত বলি, এদের ভয়ে আমি আরো দ্রুত করতেছি, শুনতে চাচ্ছে না। বলবো একটু লোকে বলে বলবো, বলো। এটা একটা মেহনত পড়ালি মানে পুরো হার্ট বিট করে এসএ নোডের বিটে, তাই না? তো এসএ নোডের বিটে বিট করে, এখানে হচ্ছে তোমার নার্ভ সাপ্লাই আছে, ভ্যাগাস নার্ভ সাপ্লাই দিচ্ছে। এখন ভ্যাগাস নার্ভ যদি সাপ্লাইটা বন্ধ করে দেয় কোনো কারণে, ওগুলো আলাদা আলাদা হিসাব কেন বন্ধ হলো, তখন কি করবে, হার্ট বন্ধ হয়ে যাবে না? হ্যাঁ, বন্ধ হয়ে যাবে, কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাবে, 5-10 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল। কিন্তু হার্টের আরো কিছু ইয়ে আছে না, যারা ডিসচার্জ করতে পারে, পার্কিনজি ফাইবার, এভিনো, তো ওখানে কি করে যে পুরো হার্ট যখন বন্ধ হয়ে যায়, তখন ওই এন্ডোকার্ডিয়াম থেকে পার্কিনজি ফাইবারগুলো বিট করা শুরু করে। সেই বিটটা হচ্ছে 15 থেকে 40, কারণ পার্কিনজি ফাইবার বিটের ওই ইম্পালসটাই 15 থেকে 40, যেখানে এসএ নোড তো অনেক বেশি বিটে বিট করবে। তো পুরো এভিনো কেন মানে একদম ইয়া লেভেলে চলে, তখন হচ্ছে তোমার মানে এসএ নোড যখন হচ্ছে বন্ধ হয়ে যায়, তখন এসএ নোড থেকে এভি নোড আসতো না। তো ওই শুরুটা যখন বন্ধ হয়, তখন ওই ডিসচার্জ এভি নোডও অটোমেটিক ওটার সাথে সাথে বন্ধ হয়ে যায়। পার্কিনজি ফাইবার সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়ে যায়, কারণ ও সবচেয়ে দূরে থাকে তো এসএ নোড থেকে, মানে এসএ নোডের প্রভাব থেকে সবচেয়ে দূরে থাকে কিন্তু পার্কিনজি ফাইবার, বুঝছো? মানে ওই জন্য সবচেয়ে দূরবর্তী অংশটা আগে বিট করা শুরু করে, প্রভাব থেকে সবচেয়ে দূরে পার্কিনজি ফাইবার। তো ও হচ্ছে সবচেয়ে আগে বিট করা শুরু করে, আগে বলতে ওইটা ওই স্টপেজটা পরে, মানে 15-10 সেকেন্ড পর, তারপর সে পার্কিনজি ফাইবার বিট করে, ওই বিটে পুরো হার্টটা তখন বিট করে। তখন হচ্ছে তারপর তো ওই ধরো হার্ট অ্যাটাকের, তারপরে যদি কোনো ট্রিটমেন্ট, তারপরে আবার সেটার আগে নতুন করে শুরু হবে যে কিভাবে তাকে ট্রিট করা হবে। কিন্তু ওই সময়টা পার্কিনজি ফাইবার বিট করে, এবং তখন হার্ট রেট অনেক কম হয়ে যায়। আমরা দেখছি হার্টের পেশেন্টগুলোতে অনেক সময় হার্ট বিট পাওয়া যায় না, হার্ট রেট কম হয়ে যায়। তো এটাই ভেন্ট্রিকুলার স্কেপ বা হচ্ছে ভ্যাগাল স্কেপ। ঠিক আছে, এটা হচ্ছে দেখো তোমাদের এই আইটেমে আছে, না থাকলেও হার্টে আছে, মানে পরের আইটেমে আছে, একটু আগে একটু বলে দিলাম আর কি, পরে আরো ভালো করে বুঝতে পারবে তোমরা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের তো নাম লেখাও শেষ হয়ে গেছে।